সময় শিখিয়েছে নতুন কিছু শুরুটা খুব একটা সহজ নয়। পদে পদে নানা বাধা কিংবা বিপত্তি। যখন লেখাপড়া শেষ করে চাকরির পরীক্ষায় বসেছি, নতুন ইউটিউব চ্যানেল খুলেছি কিংবা নিজের উদ্যোগে দর্শকদের নিয়ে গ্রুপ ট্যুর শুরু করেছি। ট্র্যাভেল ব্লগার কেন গ্রুপ ট্যুর করছে, লোকজনকে ঠকিয়ে বেশি টাকা ইনকাম করছে, সমাজের এক শ্রেণীর মানুষের থেকে এহেন মন্তব্যবানে বিদ্ধ হয়েছি বেশ কয়েকবার। দুঃখ পেয়েছি, তবু চেষ্টা ছাড়িনি। নিজের জেদ, সততা কিংবা নিষ্ঠা দিয়ে নতুন কিছু করার চেষ্টায় ৫৮ জন দর্শককে নিয়ে আমার প্রথম কাশ্মীর গ্রুপ ট্যুর ছিল তারই একটা উদাহরণ মাত্র, যা শুরুটা হয়েছিল ২৮শে ফেব্রুয়ারি সকালে শ্রীনগর শহর থেকে। আমি অবশ্য একদিন আগেই শ্রীনগর শহরে এসে পৌঁছেছিলাম। তারপর যা কিছু অভিজ্ঞতা হয়েছে সবটাই শেয়ার করব আজকের এই পর্বে। একজন ট্র্যাভেল ব্লগারের কি সত্যি যোগ্যতা নেই তার দর্শকদের নিয়ে বেড়াতে যাওয়ার? এই প্রশ্নের উত্তর চাইব গল্পের শেষে আজকের দর্শকদের থেকে। এবারের গ্রুপ ট্যুরে আমাদের গেস্ট সংখ্যা হচ্ছে ৫৯ জন। ৫৯ জনের মধ্যে ৫৫ জন আসছেন ফ্লাইটে আর ৪ জন ট্রেনে আসছেন। তো তাদেরকে পিক আপ করার জন্য অলরেডি গাড়ি এয়ারপোর্ট এবং স্টেশনে পৌঁছে গিয়েছে। আর আমি এই সকালে উঠে এখানে বসে আর কি তাদের অপেক্ষা করছি এবং ব্রেকফাস্ট করছি। এবং আগামীকাল থেকে শুরু হবে আমাদের কাশ্মীর ট্রিপ ৫ রাত্রি ৬ দিনের। আর সেই সাথে আগামী দিনে যারা গ্রুপ ট্যুর প্ল্যান করছেন আমার সাথে, এটাও দেখে নিতে পারেন যে কী ধরনের পরিষেবা আমরা দিয়ে থাকি গেস্টদেরকে। ব্রেকফাস্ট পর্ব সেরে চান টান করে এসে বসলাম, শুরু হয়ে গেল টেনশন। মানে এটা হচ্ছে বিহাইন্ড দ্য স্টোরি। এরকম জিনিস কোনো ব্লগে দেখায়নি, আজকে ফার্স্ট টাইম দেখাচ্ছি। মানে আমার অনুভূতিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যারা আমার দর্শক, যারা ভিডিও দেখছেন। এবার যারা গেস্ট আছে তাদের সাথে প্রথমবার আমার দেখা হচ্ছে। এবার হঠাৎ করে আজকে দেখা হওয়ার এখন দেখার মধ্যে পার্থক্য আছে। তো ওই জন্য ভালো করে স্নান টান করলাম, ভালো একটা ড্রেস ফ্রেস পরলাম। ফার্স্ট ইমপ্রেশন তো ভালোই হলো। প্রথমে যারা গেস্ট এসেছিলেন ওরা খড়গপুর থেকে এসেছেন, ওরা ট্রেনে এসেছেন বন্দে ভারতে, সকালবেলা পৌঁছেছেন। তো ওনাদেরকে আমাদের আলাদা করে গাড়ি স্টেশন থেকে পিক আপ করে নিয়েছে। তো পিক আপ হয়ে যাওয়ার পর ওনারা হোটেলে এলেন। এবার ওনাদেরকে একটু চাটা দেওয়া হলো, গল্প টল্প করলাম খানিকক্ষণ। আরও ৫ জন গেস্টকে, যাদের আরও একটু আর্লি ফ্লাইট ছিল, সেই ৫ জন গেস্টকে এয়ারপোর্ট থেকে পিক আপ করানো হলো। তারপর তারা আসার পর তাদের সাথে গল্প, চা খাওয়া, সবার যে রুমের চাবি সেগুলো সবার সামনে দেওয়া হলো এবং বলা হলো যে আপনারা আপনাদের পছন্দ মতো চাবি আর কি বেছে নিন। কারণ এই লটারি হয়ে যাওয়াটা উচিত হতো সবার সামনে। কিন্তু এখন দেখুন, এখন গেস্টরা আগে এসছে, সঙ্গে কারো ছোটো বাচ্চা আছে, কেউ ট্রেন জার্নি করে এসছে। এবার তাদেরকে তো বাইরে বসে রাখা যায় না, তো আমরা রুম অ্যালট করে দিয়েছি। আর বাকি যারা গেস্ট তারা তো আসছেন পরবর্তী ফ্লাইটে এবং তাদেরকেও কিন্তু কন্টিনিউ আমি মনিটরিং করছি, আমি আরিফ ভাই। যে ফ্লাইটটা কলকাতা থেকে সকাল ৯টা ৫০ ছেড়েছিল, সেই ফ্লাইটটা শ্রীনগর ঢুকেছে ওই ৩:৩০টার সময়। এই ফ্লাইটটাতে আমাদের গেস্ট সবচেয়ে বেশি ছিল, সেটা হচ্ছে ৩২ জন। তো ৩২ জন আসার পর সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। সবাইকে আমরা রেস্টুরেন্টে বসালাম, একটু মোলাকাত, কথাবার্তা। এবার সব ধরনের মানুষ আছে, সিনিয়র সিটিজেনও রয়েছে, ইয়ং জেনারেশনও রয়েছে, বাচ্চারাও রয়েছে। তো কথাবার্তা চলছে সবার সাথে, সবার ফ্লাইট নিয়ে কী অভিজ্ঞতা, কীরকম কী লাগলো ফ্লাইটে। তারপর সবাইকে দেওয়া হলো ইভিনিং স্ন্যাক্স, যেটা আজকে আমাদের ছিল। সেটা হচ্ছে পনির পকোড়া, চিকেন পকোড়া আর হচ্ছে কাওয়া চা। কাওয়া চা সবাইকে দেওয়া হয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে, কাশ্মীরে যেটা বিখ্যাত কাওয়া চা। তারপর সবাই স্ন্যাক্সটা খাওয়ার পরে সবাইকে রুম দেওয়া হলো। সারাদিন জার্নি করে আসার পর সেদিন গেস্টদের আর কোনো অ্যাক্টিভিটি ছিল না। রাতে ডিনার করে দারুণ একটা ঘুম। কারণ ফেব্রুয়ারির শেষ দিনে বাইরের তাপমাত্রা তখন ৫ ডিগ্রি কি ৬ ডিগ্রি। আমি কিন্তু সব বাঙালি খাবারের অ্যারেঞ্জমেন্টই করেছি। আর আমি বলে দিয়েছি যে ঝাল টাল বেশি দিয়েন না। বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা আছে, ঝাল যেমন আমি কম খাই। খাবার দাবার টেস্ট ঠিক আছে। বাঙালি মাছ ছাড়া কিন্তু চলবে না। ফাইনালি আমরা মাছে ভাতে পৌঁছে গেলাম। চিকেন কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, মাছ টপ। আমার প্রিয় জিনিস তো। রুটি তো ছিল, পাঁপড়ও ছিল। খাবার দাবার কীরকম লাগছে? আলু ভাজা, মানে বাঙালির প্রিয় জিনিস, ভাত ডাল আলু ভাজা সব কিছুই আছে। আমাদের ৫৮ জনের এই গ্রুপে তিমির বাবু আর ওনার স্ত্রী নবনীতা দি। তিমির বাবু শাকাহারী, আমি ভালোবেসে নাম দিয়েছিলাম ভেজ কাকা। কারণ এই ট্রিপে আমার সঙ্গে সম্পর্কে জুড়ে গিয়ে বেশ কয়েকজন কাকার বয়সী দর্শককে সম্বোধন করতাম এই নামে, যেমন বর্ধমান কাকা, কোন্নগর কাকা। হ্যাঁ, আমাকে বলবেন আপনি, যেটা আলাদা করে কিছু করা যায় না, আলাদা করে আপনার ব্যবস্থা করে দেবো। যদি কোনো এক্সট্রা আইটেম থাকে, আপনার ডালটা আলাদা করে সরিয়ে রাখা বা আলু ভাজা আলাদা সরিয়ে রাখা, আমি সেটা কাল থেকে করে দেবো। ঠিক আছে, আজকে সব একসঙ্গে হচ্ছে, তো আমি যেগুলো আমাদের ভেজ আইটেম আমার থেকে সাইড করে দেবো। আর তিমির বাবু পেশায় একজন ডক্টর। ট্রিপের শেষ দিন পর্যন্ত এটা আমার কিংবা আমার গ্রুপের অনেকের কাছেই ছিল অজানা। ইনি হলেন গৌতম বাবু, আমি ভালোবেসে নাম দিয়েছিলাম কোন্নগর কাকা। আপনার আজকে একটা ইচ্ছে পূরণ করতে পারেন, সেটা আমি কালকে করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, খাবার দাবার কিরকম লাগছে? খড়গপুরের ফিলিংস কি আসছে? আমাদের গ্রুপ ট্যুরের এই ৪ জন গেস্ট এসেছিলেন খড়গপুর থেকে। ওনারা ট্রেনেই এসেছিলেন আর
ট্রেনেই ফিরেছেন। ইনি হচ্ছেন অরূপবাবু, আমাদের ট্যুরের বর্ধমান কাকা, সব চাইতে এনার্জেটিক ব্যক্তিত্ব। যতগুলো আইটেম হয়েছে আজকে সব থেকে ভালো হয়েছে সব আইটেম, কোনো আইটেমের কোনো ইয়ে নেই, একদম 100-100। একটা স্যুপ রয়েছে আর স্যুপের সঙ্গে খাওয়ার জন্য এরকম বিস্কুট রয়েছে, বিস্কুট তো বলে মনে এটাকে। এখানে রয়েছে বাঙালির সবচেয়ে পছন্দের আলু ভাজা, এদিকে রয়েছে ভাত, এই চালটা খুব সুন্দর, দারুণটা স্মেল রয়েছে। এদিকে রয়েছে ডাল, এদিকে রয়েছে আলু মটর, স্পেশালি এটা তাদের জন্য যারা নিরামিষ খাবে। ওইদিকে রয়েছে কড়াই পনির, যারা পনির তরকারি খাবে কড়াই পনির। এদিকে রয়েছে একটা সুইট ডিশ ফিরনি, এদিকে রয়েছে আমাদের সবার পছন্দের মাছ, আর এদিকেও ডাল রয়েছে, এটা হচ্ছে মুসুরির ডাল। এদিকে রয়েছে হচ্ছে রুটি, রুটির মধ্যে বাটার দেওয়া আছে, সেই সঙ্গে রয়েছে পাঁপড়, স্যালাড রয়েছে, আর রয়েছে রুই মাছ ভাজাও রয়েছে, যারা ঝোলের মাছ খাবে তাদের জন্য ভাজা মাছ, এবং শেষ আছে এটা হচ্ছে ওই ধনিয়া পাতা চাটনি, আর চিকেনও রয়েছে। দেখুন চিকেন চলে এসছে, চিকেন কষা যাকে বলে। দুর্দান্ত সব খাওয়া দাওয়া খেয়ে সবাই খুব ভালো ফিডব্যাক দিচ্ছে, বলছে এত কিছু দরকার কী ছিল। আমি বললাম যে বাঙালি তো ভোজনে আর ভ্রমণে তো বাঙালির কোনো তুলনা নেই। ট্রিপটা ভালো হবে না খারাপ হবে সেটা তো শেষেই বলতে পারবো 5 তারিখে, বাট যতক্ষণ আমি আছি চেষ্টা করবো ট্রিপটাকে 100% সাকসেসফুল করার, ভালো করার এবং সবার মন জয় করার। সেরিমনিটা না আমাদের শুরুতেই হতো, কিন্তু সবাই তো আমরা একসাথে পৌঁছাইনি, তার জন্য এরকম মানে গ্যাপ হয়ে গেছে। মানে আমাদের প্ল্যান ছিল যে সবাই যখন একসাথে আসবে সবাইকে একসাথে আমরা ওয়েলকাম করবো এভাবে, কিন্তু আর তো করা যায়নি। ডিনার পর্ব শেষ করে সবাইকে এক এক করে বরণ করে নেওয়া হলো কাশ্মীরের ঐতিহ্য মেনে। একই সঙ্গে দেয়া হলো ব্রিফিং, আগামীকাল আমরা যে গুলমার্গ যাব এই ব্যাপারে তাদের জিজ্ঞাসা প্রশ্ন এবং উত্তর। বেরোতে হবে আমাদের 8টার মধ্যে, 7:30টার মধ্যে ব্রেকফাস্ট করে নিতে হবে, ঠিক আছে? 7:30 ব্রেকফাস্ট রেডি থাকবে। আমি কৌশিকের দিদি, আমি আপনাকেই খুঁজে বেড়াচ্ছিলাম। আর আমি এসেই মেসেজটা দেখেছি। হ্যাপি, আপনি খাওয়া দাওয়া করেছেন? দারুণ খেয়েছি, দারুণ খেয়েছি, এত আইটেম চেকে চেকে দেখেছি একদম। আমাদের সব গেস্টদের খাওয়া দাওয়া শেষ, গেস্টরা খাওয়ার পরে তো আমি খাবো, আগে তো খেতে পারি না। তো সবাইকে ওয়েলকাম করার পর সবাই রুমে চলে গেলেন। তো তারপরে আমাদের খাবার দাবার, আমার জন্য রয়েছে 2টো আলু সেদ্ধ, সেই সঙ্গে রয়েছে ভাত, মুসুরির ডাল, আর আমার খুব পছন্দের মাছ, এখানে মাছও আছে, এটা হচ্ছে রুই মাছের কারি। তো ভাজা মাছ 1 পিস পিছে পড়ে আছে, শুভ খাচ্ছে, আর 1 পিস পাঁপড় আছে। সেদ্ধ আলুর আর দরকার পড়েনি, মুসুর ডাল, মাছ আর ভাত, ওই দিয়ে ডিনার হলো যাকে বলে ফাটাফাটি। এইভাবেই কেটে গেল আমাদের গ্রুপ ট্যুরের 28শে ফেব্রুয়ারি রাত। এরপর এলো 1 মার্চের সকাল, আমার জীবনের সবচাইতে কঠিনতম দিন কিংবা কঠিনতম রাত। সব দর্শক বন্ধুকে সুপ্রভাত। আজকে হচ্ছে 1 মার্চ, শুরু হয়ে গিয়েছে মার্চ মাস, লেগে গিয়েছে আমার সর্বনাশ। তা ঘুম থেকে উঠে রেডি হওয়ার আগেও প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ফোনটা দেখা, ফোনে কি মেসেজ এলো, হোয়াটসঅ্যাপে কি হলো, গ্রুপ আপডেট করা। হঠাৎ দেখছি যে আমার ফোনের পাওয়ার বাটনই কাজ করছে না। চার্জ দেখাচ্ছে 100% চার্জে লাগানোর পর, কিন্তু টাচ স্ক্রিন কোনো কিছু ডিসপ্লে করছে না। অনেকভাবে চেষ্টা করছি, ফোন আর কাজ করছে না। তো এই ফোনটা ফোন নয়, ফোনটা হচ্ছে আমার হার্ট, যেখানে সব কিছু থাকে আর কি, সমস্ত ক্রিয়াকলাপ। এবার কি করব? আর এই ফোন তো হচ্ছে গুগল পিক্সেল 10 প্রো। যাই হোক, ফোন আপাতত পকেটে থাক, দেখা যাক অটোমেটিকও ঠিক হয় কিনা। আপাতত চলো দেখে আসি যে কী ব্রেকফাস্ট রয়েছে। গ্রুপের সবাই অনেক আগেই চলে গেছে ব্রেকফাস্ট করতে, আমি হচ্ছে লাস্ট। তো শুভকে বললাম, শুভ তুই ব্রেকফাস্ট করতে যা, ছবি টবি তোল, আমি আসছি। যত ধরনের আমাদের গেস্ট এসছেন, মানে সবার মনের মতো ব্রেকফাস্ট আজকে রয়েছে। একবার দেখাই আপনাদেরকে, কফি রয়েছে, চাও রয়েছে, আর এদিক থেকে রয়েছে তরমুজ। অনেকে আছেন যারা ব্রেড বাটার খান বা ব্রেড জ্যাম খান, তাদের জন্য ব্রেড রয়েছে। এদিকে তো টোস্টার রয়েছে, ওদিকে রয়েছে হচ্ছে বয়েলড এগ। মুড়ির ডিমান্ড অনেক বেশি আমার যা মনে হচ্ছে, সবাই কিন্তু মুড়ি খাচ্ছে, মুড়ির ডিমান্ড বেশি। দেখুন মুড়ি, এদিকে হচ্ছে মুড়ি ঘুগনি, মুড়ি ঘুগনি থাকবেই, মানে এটা আমারই পছন্দের, সাথে পেঁয়াজ আর লঙ্কা। এদিকে রয়েছে হচ্ছে লুচি, লুচিও সবাই খাচ্ছে, এটাও পছন্দের খাবার। আর এদিকে রয়েছে পোহা। ব্রেকফাস্টের পর্ব শেষ, ঘুগনি মুড়ি খেয়ে সবাই ইমপ্রেস। চলে এসেছি বাইরে, অলরেডি সকাল 9:45, একটু দেরি হয়ে গেল আমাদের, এখনও 2-4 জন ব্রেকফাস্ট করছে। তারপরে আমরা আর কি রওনা দেবো এখান থেকে গুলমার্গের পথে। তো যেমনটা কথা ছিল, আমি বলেছিলাম যে আমাদের কিন্তু ট্রিপে থাকবে হচ্ছে আরবানিয়া গাড়ি। এটাই সবচাইতে সুন্দর গাড়ি, সবচাইতে কমফোর্টেবল গাড়ি। আমাদের অ্যাজ পার আইটিনারি প্রতিদিন প্রত্যেকজনকে 2 লিটার করে জল দেওয়া হবে। এই যে গাড়িতে উঠলো, গাড়িতে সবাইকে 1টা করে জলের বোতল দেওয়া হলো, আর হোটেল রুমে 1টা করে দেওয়া হবে প্রতিজনকে। এবার যদি কারো এক্সট্রা লাগে তখন সে আর কি এক্সট্রা পারচেস করে নিতে হবে হোটেল থেকে। টোটাল 60 জন গেস্ট, আর আমরা 2 জন, মানে আমি আর শুভ 62 জন, ক্যামেরাম্যান, সেই সঙ্গে আরিফ, এরকম হিসাব করে আমাদের মোট 4টে আরবানিয়া গাড়ি করা হয়েছে। তো সব গাড়ি হয়তো ফুল হবে না, লাস্টের গাড়িতে হয়তো 5-6টা সিট বেঁচেই যাবে। সকাল 9:15 আমরা ফাইনালি রওনা দিলাম গুলমার্গের উদ্দেশ্যে। আজকে একটু টেনশনের মধ্যে আছি, কারণ আজকে শ্রীনগরে সমস্ত জায়গায় অলিখিত হরতাল। ইরানে যুদ্ধ হচ্ছে, সমস্ত দোকানপাট বন্ধ, মানে কাশ্মীর পুরো বন্ধ আজকে। কোথাও কোথাও হয়তো রাস্তা আটকে দিয়েছে। এবার আমরা টাইমে গুলমার্গ পৌঁছাবো না, সেটা একটা চিন্তার কারণ, এতগুলো লোক আছে সাথে।
রাস্তায় বিভিন্ন জায়গায় শোক মিছিল বেরিয়েছে। ইরানের যে সুপ্রিম লিডার তাকে মেরে দিয়েছে, তার ছবি নিয়ে বিশেষ করে মহিলারা রাস্তায় আর কি বেরিয়েছে। এবার গাড়ি আমাদের 2-3 মিনিটের জন্য আটকে গিয়েছিলো, তারপরে আবার যাই হোক রাস্তা ক্লিয়ার। দেখুন ও সামনে প্রতিবাদ মিছিল হচ্ছে, বোধহয় কিছু একটা জালি টালি দিয়েছে, গাড়ি কালো ধোঁয়া উঠছে, সমস্ত গাড়ি হাইওয়েতে দাঁড়িয়ে গেছে। শ্রীনগর থেকে আমরা মাত্র 10 কিলোমিটার এসেছি। তারপর যা বুঝলাম, আগে বিক্ষোভের কারণে শ্রীনগর বারামুলা হাইওয়েতে অবরোধ। আয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিবাদে শিয়া সম্প্রদায়ের মুসলিম সংগঠন তাদের শোক মিছিল বের করেছে, যে মিছিল দলে দলে এগিয়ে আসছে শ্রীনগরের দিকে। এই অবস্থায় প্রশাসন কোনো গাড়িকেই আগের দিকে যেতে দিচ্ছে না। 11:15 বেজে গিয়েছে, এতক্ষণে আমাদের ওখানে পৌঁছে যাওয়ার কথা। কখন আমরা পৌঁছাতে ওখানে গান্ডোলায় উঠে যাওয়ার কথা, কিন্তু এখনও অবধি রাস্তা এরকম হচ্ছে বন্ধ। ভেবেছিলাম যে জাম ছাড়বে, জাম তো ছাড়ছেই না, সমস্ত গাড়িকে ঘুরিয়ে দিচ্ছে, মানে ওইদিকে আর যাওয়াই যাবে না, বলছে আগে প্রবলেম আছে, সমস্ত গাড়িকে এখান থেকে ঘুরিয়ে দিচ্ছে। সমস্ত গাড়ি এখান থেকে মুভ করে ঘুরিয়ে দেওয়া হচ্ছে শ্রীনগরের দিকে। এবার যারা শ্রীনগর যাবে না বা যারা ওয়েট করতে চায় তারা ওয়েট করছে এখানে এসে। যা হওয়ার সেটা আজকে হতে হলো। এবার গুলমার্গ একটা মানুষের কাছে, কাশ্মীর যারা আছে তার কাছে ইমোশন অন্য লেভেলের। আমাদের টিমে অনেকে আছেন যারা শাড়ি নিয়ে এসেছেন, শাড়ি পরে আর কিছু ভিডিও করবেন, মানে সবার একটা আশা থাকে তো কাশ্মীর বরফ, এই সময় এটা তো উইন্টার কাশ্মীর বরফ দেখার জন্যই, আর এমন দিনে হতে হলো। 1 মার্চ ছিল রবিবার, ছুটির দিন। আমাদের মতো অনেক টুরিস্টেরই গন্তব্য ছিল গুলমার্গ। এতগুলো মানুষের গন্ডোলার টিকিট কাটা হয়েছে, যেটা টাকার অঙ্কে প্রায় 50,000। কিন্তু বেলা যত বাড়ছে পরিস্থিতি অন্যদিকে টার্ন নিচ্ছে। গুলমার্গ পৌঁছানোর আশা প্রায় নেই বললেই চলে। একা থাকলে হয়তো চেষ্টা করে দেখতাম, কিন্তু সঙ্গে প্রায় 58 জন গেস্ট, বাচ্চারাও রয়েছে। সুতরাং সিদ্ধান্ত নিলাম আমরা আর অপেক্ষা না করে শ্রীনগরের দিকেই ফিরে যাব। তো এখন কখন ছাড়বে কিছু বলা যাচ্ছে না। কিছু প্ল্যান ট্যান ভাবা হয়েছে যে এটা যদি না যাওয়া হয় তাহলে কি করা হবে? আবার হোটেলে যাওয়া হবে। হোটেলে গিয়ে সবাই এবার টিকিট তো কাটা আছে গান্ডোলার, এবার গান্ডোলার টিকিট কাটা আছে, যে প্রত্যেকে টিকিট কাটা আছে। এবার গান্ডোলা তো চলছে, গান্ডোলা তো বন্ধ হয়নি, এবার ওরা তো টিকিট টাকা রিটার্ন করবে না। আপনার কোথা থেকে এসেছেন? আমরা হাওড়া নবান্নের কাছ থেকে। নবান্নর কাছ থেকে এসেছে। নবান্নে ফোন করে কিছু করা যায় না? এটা নবান্নে ফোন করি, একজন সব সমস্যাতে একজনই সমাধান করতে পারে, একটু দেখুন কিছু করা যায় কিনা। সময় বেলা 1:45, এখনও অবধি রাস্তা কিছু খুললো না। তো আমাদের সিদ্ধান্ত এটাই হলো যে আমরা এখান থেকে ব্যাক করবো হচ্ছে শ্রীনগর, এবং আমাদের শিডিউল অনুযায়ী আমাদের 4 তারিখে ছিল হচ্ছে শ্রীনগরের সাইট সিন, 5 তারিখে তো ব্যাক, 4 তারিখে ছিল হচ্ছে শ্রীনগরের সাইট সিন 4 মার্চ। তো সেই 4 তারিখের যে ব্যাপারটা সেটা আমরা আজকেই করে নেবো। শিকারা রাইড ফাইড, ডাল লেক ফাল লেক যেগুলো দেখার, গার্ডেন ফান্ডে, সেগুলো আজকে দেখে নেবো, এগুলো কভার করে নেবো। শ্রীনগর শহরে ফিরে আসাও খুব একটা সহজ ব্যাপার ছিল না, কারণ শহরের বিভিন্ন রাস্তা দিয়ে প্রতিবাদ মিছিল তখন দলে দলে গিয়ে জড়ো হচ্ছে লালচক চত্বরে। এইদিকে রাস্তা যাচ্ছে লাল চকের দিকে, আমরা এইদিকে যেতাম, কিন্তু আর যেতে পারবো না, পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে। এই তো হচ্ছে সিচুয়েশন। আগে বিশাল ভিড়, বিশাল। ও এখানে একটা কথা বলা হয়নি, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আমি দোকানে বিস্কুট কিনতে গেছিলাম, দিয়ে দোকানে সব জিজ্ঞেস করছে একজন যে আমাদের নেট চলছে না, ওয়াইফাই আছে? বলছে আরে ওয়াইফাই কাহা, পুরা নেটই বন্ধ করে দিয়ে। মানে সিচুয়েশন তো খারাপ হতে পারে, আর যতক্ষণ নেট অন থাকবে না ততক্ষণ বার্তা তাড়াতাড়ি ছড়ায়, এই চলে আসো এখানে জমায়েত করতে, ওই করবো সেই করবো, ছবি টবিগুলো ছড়ায় বেশি, সেই জন্য পুরো ইন্টারনেট পরিষেবাকে বন্ধ করে দিয়েছে। শ্রীনগর শহরের ডাল লেক চত্বরে ওই ঘটনার কোনো আঁচ নেই। ইন্টারনেট পরিষেবা বন্ধ, বাকি সব কিছুই ঠিকঠাক। গার্ডেনগুলো খোলা রয়েছে, আর লোকজন কম বেশি রয়েছে। পরিবর্তিত পরিকল্পনায় আমাদের প্রথম গন্তব্য শ্রীনগরের নিষাদবাগ। সবার মনের কথা জানি না, তবে আমার মনে কোথাও একটা বিষাদের মেঘ। সবাই যখন ব্যস্ত বাগান পরিদর্শনে কিংবা ফটো সেশনে, আমি তখন নিজেকে প্রায় মিশিয়ে ফেলেছি গাছের ছায়ার নিচে সবুজ ঘাসের আশ্রয়ে। কি ভেবেছিলাম আর কি হলো, আর হলো তো আমার সাথেই এই ট্রিপে, তাও আবার প্রথম দিনে। মনটা একটু খারাপ কোথাও আজকে, কারণ আজকে যেহেতু একটা প্রোগ্রাম হলো না, এবার সবার মনে একটা আশা আছে, তাহলে কি আমরা গুলমার্গ যেতে পারবো না? এবার আমার কাছে কোনো উত্তর নেই, আমি কি করতে পারি? আমার হাতে তো কিছু নেই, এরকম সিচুয়েশন হবে কে জানতো। 1 ঘন্টা মতো সময় ছিল পুরো বাগান ঘুরে দেখার জন্য। ফেরার সময় দেখা হলো রানাঘাটের কয়েকজন দর্শকের সঙ্গে, ওনারাও কাশ্মীর বেড়াতে এসেছেন। নিষাদবাগ দেখে আমাদের পরবর্তী গন্তব্য চশমে শাহী মুঘল গার্ডেন। শ্রীনগরের প্রায় প্রত্যেকটা বাগানেই এন্ট্রি টিকিট রয়েছে, যদিও এই সমস্ত এন্ট্রি টিকিট আমাদের প্যাকেজেই ইনক্লুড ছিল। যে প্রোগ্রাম প্ল্যান করা থাকে সেই প্রোগ্রাম যদি একদিন ঘেটে যায় তাহলে পুরো প্রোগ্রামটাই মানে সত্যানাশ হয়ে যায়। মার্চ মাসের শুরু, শীতকালে গাছের পাতা ঝরে গিয়েছে। ফুল কিংবা সবুজ পাতা ছাড়া বাগানগুলোর দশাও শ্রীহীন, কেমন যেন বিষণ্ণ কিংবা ম্যারম্যারে, অনেকটাই আমার মনের মতো। ফোয়ারাগুলো তো জল নেই, না থাকারই কথা, কারণ এই বাগানগুলো দেখার সেরা সময় মার্চ মাসের মিড টাইম।
সব থেকে ভালো সময় মনে করি কাশ্মীরে সেটা হচ্ছে অগাস্ট মাসে, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। সেপ্টেম্বরের দিকে আপেলও পাওয়া যায়, তখন প্রচুর গ্রিনও পাওয়া যায়, তখন হচ্ছে কাশ্মীর দেখা যায় খুব সুন্দর। মানে যারা বরফ চান না, যারা নেচার চান, তাদের জন্য কাশ্মীর আমি বলবো সবসময় হচ্ছে ওই অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। আমি জুন জুলাই বলতে পারতাম, কিন্তু জুন জুলাই সমস্যা হচ্ছে তখন আবার অমরনাথ যাত্রা চলে, তখন আবার রাস্তা বন্ধ থাকে, কারফিউ থাকে, রাস্তায় জ্যাম থাকে, প্রচুর তীর্থযাত্রী আসে। তো সেই জন্য অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময়টা হচ্ছে কাশ্মীরের জন্য বেস্ট। আবার নভেম্বর থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ তখন আবার হচ্ছে বরফের টাইম। যারা এরপরে গ্রুপ ট্যুরে আসছেন, সেটা আমার সঙ্গে হোক বা যে কোনো যার সাথেই হোক বা নিজেরা হোক, সেক্ষেত্রে আপনারা যখন টেম্পো ট্রাভেলার কিংবা আরবেনিয়া এরকম 16 সিটার বড় গাড়ি করে ঘুরবেন, এই যে বোটানিক্যাল গার্ডেন রয়েছে না, এই বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত কিন্তু আপনাদের গাড়ি আসবে। এখানে পার্কিং রয়েছে, এই পার্কিং আপনাদের গাড়ি দাঁড়াবে। এই বোটানিক্যাল গার্ডেনের পরে রয়েছে হচ্ছে চশমে শাহী গার্ডেন আর হচ্ছে পরি মহল, দুটো জায়গা রয়েছে। তো ওখানে কিন্তু বড় গাড়ি যাবে না, ছোটো গাড়ি যাবে, ইনোভা ক্রিস্টা কিংবা আর যে কোনো সব ছোটো গাড়ি আছে সেগুলো সব যাবে, কিন্তু ওই আরবেনিয়া কিংবা টেম্পো ট্রাভেলার বড় গাড়ি কিন্তু যাবে না, এটা কিন্তু সবসময় বন্ধ। তো সেই জন্য আপনারা কিন্তু এই জায়গা থেকে দেখুন অটো পাবেন, এখানে সব ছোটো ছোটো অটো আছে, এখানে আপনাদের পার্কিং রয়েছে, বড় গাড়ি পার্কিং করবেন, বোটানিক্যাল গার্ডেন একটু ঘুরে নেবেন, তারপর এখান থেকে ছোটো অটো নেবেন, ছোটো অটো নিয়ে চলে যাবেন হচ্ছে পরিমহল আর হচ্ছে চশমে শাহী, দুটো গার্ডেন দেখে আবারও এখানে এসে এখানে দোকান টোকান রয়েছে, কিছু খাওয়া দাওয়া করবেন, তারপর আবার এখান থেকে আপনারা বেরিয়ে যাবেন। সামনে ডাল লেক রয়েছে। এরপর সবাই মিলে চলে এলাম ডাল লেকে 1 ঘন্টার শিকার রাইড করতে, যেটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। গুলমার্গ যেতে না পারার দুঃখটা কিংবা ফুলের বাগান যাদের মনকে তেমনভাবে ইমপ্রেস করতে পারেনি, শেষ বিকেলের এই শিকার অভিযান তাদের সেই অভাব অনেক অংশে পূরণ করে দিল। বিশেষ করে ডাল লেকে এই বিকেলের সূর্যাস্ত। ও এখন কিছুই বুঝতে পারছে না, কিন্তু একদিনও সব বড় হয়ে দেখবে যে আমি এরকম ছোটবেলায় ঘুরেছিলাম। এই মুহূর্তটাকে আমরা ফ্রেম বন্দি করবো, আমাদের এই মুহূর্তটাকে আমাদের ভিডিওতে অ্যাড করব, একটু অন্যরকম সিনেম্যাটিক দৃশ্য হিসাবে, সেই সঙ্গে হালকা মিউজিক দিয়ে। দারুণ লাগছে। শিকারা অভিযান শেষ হতে হতে সন্ধে নেমে এলো। শ্রীনগর শহর আজ বড্ড চুপচাপ। আমরাও ফিরে এলাম আমাদের হোটেলে। প্ল্যান ছিল প্রথমে যে ইভিনিং স্ন্যাক্স আমরা বাইরেই করবো গুলমার্গ থেকে ফেরার পথে, কিন্তু আজকে যেহেতু সেটা হয়নি, সেই প্ল্যানটা ক্যান্সেল হয়েছে। তো হোটেলে আর কি ব্যবস্থা করা হলো হচ্ছে ব্রেড বাটার যত খুশি, আর সেই সঙ্গে চা আর হচ্ছে কফি। বাট আমি তো বানাচ্ছি আমার পছন্দের লাল চা। আর আজ রাত্রে ডিনার হচ্ছে খাসা। যেটুকু মানুষের মন খারাপ হয়েছিল, আজকে যা ডিনার রয়েছে খুব ভালো হয়ে যাবে। সেই রাতে ডিনার করতে আমি একটু দেরিতে এসেছিলাম, কারণ ওই সময়টা ব্যস্ত ছিলাম হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেসের ট্রেন জার্নির ব্লগ এডিট করতে, যেটা অলরেডি শেয়ার করে দিয়েছি কৌশিক অন ট্র্যাক ইউটিউব চ্যানেলে। ওই সময়টুকু ক্যামেরা আর ধারাভাসের দায়িত্বে ছিল আরিফ এবং শুভ, একই সঙ্গে গেস্টদের কাছ থেকে তাদের রিভিউ নেওয়া। আমি অবশ্য নিচে এসেছিলাম অনেক পরে। গ্রুপ ট্যুর, সেই সঙ্গে ট্র্যাভেল ব্লগ, এখন জীবন একই মুদ্রার উভয় পিঠ, যেটা হয়তো আমার চেহারাতে সুস্পষ্ট।
आज का डिनर आइटम में हमारे पास हॉट एंड सूप है, ठीक है, और हमारे पास ये रहा आलू भाजा, ठीक है, राजमा दाल, ठीक है, और ये हमारे पास रहा आज का मिक्स वेज, ठीक है, और ये रहा हमारे पास पनीर अंचारी, ये हमारे पास रहा मेथी चटनी, ठीक है, मीठी चटनी, ठीक है, मीठी चटनी, ये रहा हमारे पास चिकन लबादर, ठीक है, ये हमारे पास रहा दाल मसूर, ठीक है, और ये हमारे पास रहा स्पेशल मटन कोसा, हाँ मटन कोसा हमारे पास स्पेशल है, ठीक है, ये हमारा पापड़ है, ठीक है, और ये हमारा सैलेड है, और ये हमारा रहा ग्रीन चटनी, और ये रहा हमारा दही। कैसा रहा आज का डिनर आपका? बहुत ही अच्छा। क्वांटिटी वगैरह सब ठीक है? कैसा है आज का डिनर? बहुत अच्छा, अरेंजमेंट इज गुड, फूड इज ऑल्सो वेरी गुड। बहुत अच्छा, मटन स्पेशली बहुत बढ़िया बना है, बहुत वेरी गुड। आप हमारे पास ग्रुप टूर में आए ट्रैवल विद कौशिक से, ठीक है, तो आई होप सो कि आप जो आपको फील हुआ है हमारी तरफ से कोई भी जो आपको सही लगेगा, जो भी आपको सही लगा आप हमें वो फीडबैक दीजिए। सब चीज बहुत अच्छा है। खाना आज सब आज सब आज सब कौन सा डे? सब सेकंड डे है। सेकंड डे। कल का डिनर कैसा था? काल के डिनर अच्छा था। आज का बढ़िया डिनर था। कैसा है? आज के काल के सब बढ़िया था। अच्छा, बाकी क्वांटिटी डिशेस वगैरह ओके ओके सब ओके। खाना पीना हम सही से दे रहे हैं ना? कुछ लिमिटेड मत ना है? लिमिटेड नहीं है, अनलिमिटेड है। अनलिमिटेड है ना? হ্যাঁ সব সময় কৌশিক ভাইয়ের সঙ্গে আসবো আমরা ঘুরতে, প্রচুর ভালো লাগছে আমাদের। मेनू भी बहुत अच्छा है, चिकन है, मटन है, उसके साथ साथ क्वांटिटी भी तो बुफे सिस्टम है, जितना चाहे उतना ले सकते हैं, तो हर चीज़ देख कर सबसे अच्छा है, बहुत अच्छा है। সবুজ টি শার্ট পরা ভদ্রলোকের নাম বিধানবাবু। ট্রিপের 3 দিন আগে পর্যন্ত ওনার হদিশ পাইনি। এক প্রকার নিশ্চিত ছিলাম উনি হয়তো যাচ্ছেন না। 3 দিন আগে জানালেন হ্যাঁ উনি যাচ্ছেন, আর ফ্লাইটের টিকিট নিজেই বুক করে নিয়েছেন। এই টেবিলের বাকি 4 জন ব্যারাকপুর নিবাসী বলরামবাবু আর তার পরিবার। ওনাদের ট্রিপ কনফার্ম হয় মাত্র 72 ঘন্টার আগে। কারো কনফার্ম ট্রিপ শেষে এসে বিশেষ কারণে ক্যান্সেল হয়েছে, আর কারো আনপ্ল্যান ট্রিপ শেষে এসে ফাইনাল হয়েছে। ট্রিপে এসে আমি পেয়ে গেছি আমার কাকাকে, অনেকগুলো কাকা পেয়েছি এখানে, তো এটা হয়ে গেছে আমার বেস্ট কাকা আর আমার একদম পুরো ভালো রকম সেটিং হয়ে গেছে। আমি হ্যাপিয়েস্ট পার্সন, বয়সটা কোনো ব্যাপার নেই, আনন্দটা ভেতর থেকে আসে, আনন্দটা বাইরে থেকে আসে না। আমার ভীষণ পছন্দের একটু চালে ডালে খিচুড়ি, আর সেই সাথে আইটেম কী কী ছিল তো আপনারা দেখেছেন আজকে, বাট লাস্ট মোমেন্টে আমি আর শুভ পড়ে গেছি, ওই জন্য আমাদের আজকে শুভ আর কি মাটন চিকেন কিছুই পাইনি, শেষ হয়ে গেছে। এটা কোনো ব্যাপার না, ঠিক আছে, আমরা তো না খাওয়াটা বড় কথা না, গেস্টরা যেন ঠিকঠাক পায় এটাই শেষ কথা। তো এই সাথে আপনাদের সবাইকে শুভরাত্রি, দেখা হচ্ছে আগামীকাল সকালে। দেখা যাক কাল সব কিছু ঠিকঠাক থাকে কিনা, ভগবানের কাছে প্রার্থনা থাকবে যে আজ যেমন সবার মন খারাপ ছিল যে বরফ দেখতে পাইনি বলে, কাল যেন বরফের শীতলতা সবার মনটাকে শান্ত করে দেয়। আর সেই সাথে আপনারা যারা এই ভিডিও দেখছেন এবং আগামী দিনে ট্রিপ করতে চাইছেন, তাদের জন্য তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে, মানে আমাদের আগামী দিনে কোন কোন গ্রুপ ট্যুর হচ্ছে সেটা আপনারা হোয়াটসঅ্যাপ করলে আপডেট পেয়ে যাবেন। তারপর বাকি তো আমি আপনাদেরকে হেল্প করে দেবো। না, গ্রুপ ট্যুর করতে কোনো মানে নেই, আপনারা যদি মনে করেন আমরা মানালি যাবো, কাশ্মীর যাবো, কোথাও একটা যাবো, তো আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো, চাইলে আপনারা কাস্টমাইজ ট্রিপও করতে পারেন। নেসেসারি নয় যে আমার সঙ্গে আপনাকে গ্রুপ ট্যুর করতে হবে, বাট আমি চাই আপনাদের ট্রিপ সর্বদা কোনো সার্থক হোক, আপনারা খুব ভালো করে ঘুরুন, এনজয় করুন, সবাই খুব ভালো থাকুন, আর আমাদের পৃথিবী আমাদের প্রকৃতি পরিবেশ ভালো রাখুন। লাভ ইউ, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। সবার সহযোগিতা ছাড়া একটা ট্রিপ যে সফল হয় না, আজকের সকাল ছিল তার সব থেকে বড় উদাহরণ। ভোরের আলো আসতে তখনও অনেকটা সময় বাকি। প্ল্যান অনুযায়ী সবাই তৈরি হয়ে নিজের নিজের আসন গ্রহণ করেছে। আজকে কোনো রকম রিস্ক নেওয়া যাবে না, যে করেই হোক পৌঁছাতে হবে সোনমার্গে। আমরা অলরেডি 36 ঘন্টা সময় খরচ করে ফেলেছি। 6:18 আমরা রওনা দিলাম। আজকে এমন পরিস্থিতি হয়েছে, আমাদের 4টে আরবানিয়া, তার মধ্যে একটা আরবানিয়া আরিফ নিজে ড্রাইভ করছে, কারণ ওই গাড়ির যে ড্রাইভার তার বাড়ি বাডগামে, আর বাডগাম থেকে সে এখানে আসতেই পারেনি। কালকে বাড়ি গেছিলো রাত্রেবেলা, আজকে আসতেই পারেনি, কারণ যারা ওই জলুস বার করছে না তারা ওকে আসতেই দেয়নি, বলছে এই তুই কাজে যাবি, মানে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তুই কাজে যাবি, ব্যস্তাকে আটকে দিয়েছে। ইরানের এই যুদ্ধ পরিস্থিতি উপত্যকায় এমনই প্রভাব বিস্তার করেছে যে ভোর রাত থেকেই কাশ্মীরে অলিখিত ধর্মঘট। আগামী 7 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ, ইন্টারনেট বন্ধ, রাস্তাঘাটের লোকজন প্রায় নেই বললেই চলে। পুরো শহরকে ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার ঘেরাটোপে। 5টা গাড়ির জোরালো লাইট রাতের অন্ধকার ফালা করে এগিয়ে চলেছে সোনমার্গের উদ্দেশ্যে। ভোরের আলো ফোটার আগে যেভাবেই হোক আমাদের চলে যেতে হবে শ্রীনগর শহর থেকে অন্তত 40 কিলোমিটার দূরে, তাহলে কোনো অবরোধই আমাদের পথ আটকাতে পারবে না। সময় অনেকটাই পেরিয়েছে,
রাত ফুরিয়ে ভোরের আলো দেখা দিল। তখন আমরা শ্রীনগর থেকে অনেকটাই দূরে শ্রীনগর লে জাতীয় সড়কে মনের সব টেনশন মুছে দিয়ে ওই পাহাড়ের কোণে দেখা দিয়েছে আজকের সকাল। মনে আশার আলো সৃষ্টি করেছে পাহাড়ের ফাঁকে ফাঁকে জমে থাকা সাদা বরফের পুরু আস্তরণ। আসলে বাঙালির কাছে বেড়ানো জিনিসটা এমন না, আবেগের ঝড়ে আজকে মানে ভোর 5টা থেকেই মানুষজন রেডি হয়ে গেছে যে আমরা যাব, যেতেই হবে। আমি চিন্তায় ছিলাম যে সবাই আদৌ উঠতে পারবে তো ঘুম থেকে, সবাই আদৌ টাইমে পৌঁছাতে পারবে তো, কারণ আজকে 6টা বেরোনো খুব জরুরি ছিল। আমি এসে দেখলাম যে সবাই অলরেডি গাড়িতে বসে আছে এবং গাড়ি ছাড়ছে। গাড়ি তো ফাটাফাটি চলছে। এখনও এখান থেকে সোনমার্গ হচ্ছে 55 কিলোমিটার, আর আমাদের হোটেল থেকে ডিস্টেন্স আমি ওভার ভাইকে জিজ্ঞেস করলাম, বলা হচ্ছে 80 থেকে 85 কিলোমিটার মতো। আজকে সবার মুখগুলো দেখার মতো, মানে এখনো পর্যন্ত যে সবার মুখে একটা অন্যরকম হাসি, যে হয় না যেন যুদ্ধ জয়ের হাসি, যেন পরীক্ষা পাস করার পরে হাসি, যেন চাকরি পাওয়ার পরে হাসি, ওরকম একটা হাসি যে না আমরা আলটিমেট পার করে এসেছি। সোনমার্গ আরও 30 কিলোমিটার। এবারে একটা ব্রেক দরকার, কারণ ব্রেকফাস্ট করতে হবে, সেই সঙ্গে টয়লেট। আজকের ব্রেকফাস্ট প্যাকড, যার প্রস্তুতি শুরু হয়ে গেছিল আগের দিন রাতে। এগুলো সবই বিহাইন্ড দ্য স্টোরি, সবার জানার কথাও নয়। ধন্যবাদ সেই সব মানুষগুলোকে যারা রোজা রেখেও আমাদের পরিষেবায় চেষ্টা করেছে নিজেদের বেস্ট সার্ভিস দেওয়ার। আর এই দিকটায় পড়েছে চায়ের লাইন, সেই সঙ্গে দেওয়া হচ্ছে কলা। ব্রেকফাস্টের আইটেমে ছিল কলা, ব্রেড বাটার, ব্রেড জ্যাম, ফ্রুটস আর 2টো করে ডিম সেদ্ধ। ওর নাম পুপে, আমাদের টিমের সব থেকে ক্ষুদে সদস্যা, বয়স মাত্র 11 মাস। আমাদের টিমে সবচাইতে ক্ষুদে সদস্যা। আমার চা তো শুভ বানিয়ে দিয়েছে, আমাদের হচ্ছে র চা, এটাই আমাদের এনার্জি উৎস। ব্রেকফাস্ট পেয়ে গেছেন, ডান, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। আর এই দিদিও আমাদের সাথে রয়েছে। মানুষের মনের জোরটা শুধু ভাবুন একবার। সংযুক্তাদি পেশাই কলেজের অধ্যাপিকা, আমাদের টিমের সবার কাছে, বিশেষ করে আমার কাছে প্রেরণা। প্রতিবন্ধকতা মানুষকে কোনোদিনই প্রকৃতির কাছে যাওয়া থেকে আটকাতে পারেনি, তার সব থেকে বড় উদাহরণ। তার একটা অবহরণ করেছি, দেখাই আপনাদেরকে। গরম জল বার করতে গিয়ে ফ্লাক্স থেকে গরম জল পড়ে আমার পুরো পা তো পুড়ে গেছে, মনে হয় ভেতরে জ্বলছে, চামড়া জ্বলছে, আর সেই সাথে প্যান ফ্যান পুরো ভিজে গেছে। আমি একটাই প্যান নিয়ে এসেছি, এখন ঠান্ডা লাগছে, মানে বাইরে ঠান্ডা ভেতরে জ্বলন। সবাই তো খুব খুশি আজকে, আবার আমরা কবে আসবো? আর না, বলছে না না এরকম করলে হবে না, আবার ট্রিপ করতে হবে। দেখুন ট্রিপ ভালো লাগে, গ্রুপ ট্যুর করতে সবার সাথে আমি আসতে পারি, একটু হাসি মজা হয়, কথা বলতে পারি মন খুলে, যেটা আমি কখনো সোলো ট্রিপে পারি না। কিন্তু আমার নিজের তো কাজ আছে, আমি তো ব্লগার ভুললে চলবে না। গ্রুপ ট্যুর তো শখে, কিন্তু মেন তো আমার কাজ এটা নয়, আমার তো ব্লগিংয়ে কাজ। এবার গ্রুপ ট্যুরে সব কিছু স্মুথ হয় না, গ্রুপ ট্যুরে এই প্রবলেমগুলো থেকেই যায়। কারণ এখানে আমাকে অনেকে বলছে আমি সামনে বসবো, কেউ বলছে যে ও কেন বাথরুম করতে এতক্ষণ সময় নিচ্ছে। আমি আমাকে দিয়ে তো সবাইকে বিচার করতে পারি না, কারণ সব বয়সের মানুষ রয়েছে, সব চিন্তাভাবনার মানুষ রয়েছে, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। আমরা এক অপরের প্রতি দায়বদ্ধ থাকবো যে না আমরা সবাই একসাথে বেরোবো, তবেই তো ট্রিপটা ভালো হবে। ব্রেকফাস্ট পর্ব শেষ করে আরও খানিকটা পথ চলে আসার পর আশেপাশের পরিবেশ দেখে হয়তো সবার মনে এটাই হয়েছিল যে কাশ্মীর বেড়াতে আসা অবশেষে সার্থক। রাস্তার একদিকে সিন্ধ নদীর বয়ে যাওয়া জলরাশি, অন্যদিকে পাহাড়ের কোলে জমে থাকা তুষার রাশি। রোদের আলো পেয়ে পাইন গাছগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। রাস্তার বাঁক ঘুরতে দেখা মিলল বহু পরিচিত সোনমার্গ ভ্যালি, যা মার্চ মাসের দ্বিতীয় দিনেও বরফের চাদরে মোড়া। 1 মাস আগে যখন এসেছি তখন বরফ ছিল আরও বেশি। নতুন করে স্নোফল না হওয়ায় এখন বরফের পরিমাণ কিছুটা হলেও কমেছে। ফাইনালি এই মুহূর্তের অপেক্ষায় ছিল যখন সামনে থাকবে এরকম বরফে ঢাকা পাহাড়, আর সেই পাহাড়ের সামনে দাঁড়িয়ে আমরা বলবো 3 চেয়ার্স ফর কাশ্মীর, হিফি ফুররে, 3 চেয়ার্স ফর সোনমার্গ, হিফি ফুররে। আমাদের আরেকজন গেস্ট আমি বলেছিলাম আজকে এয়ারপোর্ট থেকে পিক আপ হবে, উনি সিঙ্গেল মেয়ে, তা গাড়ি ওনাকেও নিয়ে আসছে এবং আমার সাথে কথা হচ্ছে মধ্যে, ওই গাড়ির সাথে আমার কন্ট্যাক্ট আছে, মানে কথোপকথন হচ্ছে। তা রাস্তায় কোনো জ্যাম পাইনি বা বন্ধ পাইনি, ও অন দ্য ওয়ে। তা ও আমাদের এখানে জয়েন করে যাবে, তখন আমাদের 58 জন আলটিমেট কমপ্লিট হবে, মানে বাচ্চাদেরকে ছাড়া। এই জায়গাতে এসে সবার জড়ো হওয়ার কারণ হচ্ছে জুতো, না জুতো আবিষ্কার নয়, এখানে হচ্ছে জুতো রেন্ট। কারণ সবাই যেরকম জুতো নিয়ে আসে সেই জুতো কিন্তু এত বরফে পড়ার জন্য আর কি উপযুক্ত নয় এবং ভিজে যাওয়ার চান্স থাকে। তো সবাই এখানে আর কি জুতো রেন্ট নিয়ে নিয়েছে। কত করে নিয়েছে জুতো রেন্ট? মাত্র 100 টাকা, 100 টাকা জোড়া, 100 টাকা জোড়া। আর এই জুতোটা আমি নিয়ে নেবো, এই জুতোটা আমি রেন্টে নিয়ে নিচ্ছি। আমার তো ওয়াটারপ্রুফ স্নোপ্রুফ জুতো, বাট এই প্যান্টটা যাতে না ভেজে তার জন্য জুতোর হাইট যতটা বড় হবে তত ভালো। সোনমার্গ উপত্যকায় রাস্তার ধারে বরফের পরিমাণ কমেছে ঠিকই, কিন্তু একটু দূরে
থাজিয়াস গ্লেশিয়ারের কাছাকাছি জায়গাতে বরফ ভালোই রয়েছে। প্ল্যান হলো গ্রুপের সবাই স্নো বাইকে করে ওখানে যাবে। খরচ হবে মাথা পিছু আসা যাওয়া 1500 টাকা। সবাই তো এখানে নেমে জুতো টুতো ভাড়া নিয়ে সবাই স্নো বাইকে করে থার্জিয়াস গ্লেশিয়ার চলে গিয়েছে। আমরা পড়ে যাব। এবার আমরা যদি গিয়ে একটা স্নো বাইকে আগে চলে যাই, তাহলে তার জন্য হয়তো বাকি যে দুজন তারা ওয়েট করতে হবে। এবার তারা বেড়াতে এসে প্রথমবার, এবার আমি চাই না তাদেরকে ওয়েট করাতে। আমি এখানে ফার্স্ট প্রায়োরিটি নই, আমি এখানে লাস্ট প্রায়োরিটি। তো সবাই চলে গেছে, আমরা একটু সাইডে এসে আর কি আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করছি। এবার গাড়িতে বসে খাওয়া যায় না, কারণ ওরা রোজা রেখেছে। এবার সেখানে আমরা খাবো, সেটা খারাপ লাগে আমার। তো আমরা সাইডে এসে একটা জায়গাতে ব্রেকফাস্ট করছি। আর যারা আমাকে উল্টোপাল্টা কমেন্টস লেখে যে এই তো আপনি এজেন্সি শুরু করে দিলেন, আপনি এই শুরু করে দিলেন, তারা বেশিরভাগই কোনো না কোনো এজেন্সি থেকে বিলং করে বা তাদের ফ্যামিলি থেকে বিলং করে, বা তারা আমার হেটার। তাদেরকে একটা কথাই বলবো, ট্রাভেল উইথ কৌশিক যদি ইউটিউবে ট্রাভেল ব্লগার হতে পারে, সে যদি নিয়ে জায়গা তৈরি করতে পারে, সে যদি বিজনেস সত্যি করে, সে একদিন সব থেকে বড় বিজনেসম্যানই হবে। সবচেয়ে বড় এজেন্সি তারই হবে, সেটা ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মোটামুটি পুজোর সময় থেকে অনেক এজেন্সি আমার সঙ্গে অলরেডি ট্যাপ করে রেখেছে যে আপনার সাথে কিন্তু আমাদের গ্রুপ ট্যুর হবে, প্লিজ আপনি অন্য কোথাও যাবেন আমাদের সাথে করবেন। বাট আমার একটা কন্ডিশন, আমার যেন প্রত্যেকটা গেস্ট সে 10,000 টাকা দিয়ে ট্রিপ করুক বা 10 লাখ টাকা দিয়ে ট্রিপ করুক, তাদের পরিষেবায় যেন কোনো খামতি না হয়। হ্যাঁ, ন্যাচারাল ডিজাস্টার হলো কি, কালকে যেমন রাস্তা আটকিয়েছিল সেটা আলাদা জিনিস, বাট আমার কোনো গেস্ট যেন কোনো অভিযোগ নিয়ে না ফেরে। আমি 100% কাউকে স্যাটিসফাই করতে পারবো না, কোনো ট্রিপ 100% সাকসেস হয়ও না, কিন্তু 90% গেস্ট যেন তারা এটা বলে যে না আমাদের ট্রিপ ঠিক আছে, আমরা যে টাকা ইনভেস্ট করেছি বা যে টাইম ইনভেস্ট করেছি তাতে যেন সব কিছু ভালো হয়েছে। অন্তত এটা আমার পলিসি। আর আমি আমার জায়গায়, আমি আমার কর্মে অবশ্যই সেটা পালন করব, বাকিটা সময় বলবে। ব্রেকফাস্ট পর্ব শেষ করে স্নো বাইকে চড়ে গেলাম উপরের দিকে। আনন্দ কম, ভয় বেশি হয়েছে। বরফ কমে গিয়েছে, তাই গাড়িটার চলাচল খুব একটা স্মুথ নয়। स्नो ज़्यादा होता ना तो मज़ा ज़्यादा आता। স্নো বাইক থেকে নামার পর দেখি গেস্টরা আলাদাই মজা করছে। সবাই স্লেজ গাড়ি চড়ে গ্লেশিয়ারে বেড়াতে যাচ্ছে। আমি আর কি বা করি, কিছু রিল শ্যুট করলাম, কয়েকটা নিজের আর কয়েকটা নেচারের। এখন এই জায়গাটা এখন সমান, এই সমান জায়গায় সব দোকানগুলো বসিয়ে দিয়েছে। সব রকম চেয়ারও আছে, লালও আছে, সবুজও আছে, শুধু গেরুয়ার অভাব। আর এখানে সুইট কর্ন, ম্যাগি, জলের বোতল, চা, কফি সব বিক্রি হচ্ছে। আর যারা স্লেজ চালক তারা এখানে রয়েছে, স্লেজে করে সবাইকে ঘোরাচ্ছে। কিন্তু বরফ যতটা দরকার সেই বরফ কিন্তু ততটা এখানে নেই। আমাদের ট্রিপে আসার আগে 2-4 গেস্ট আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা ছোটো বাচ্চা নিয়ে যাচ্ছি, বাচ্চাদেরকে নিয়ে এখানে আসতে পারবো? ইজি পারবেন, এখানে কোনো সমস্যা নেই, কারণ এখানে এত রোদ, রীতিমতো গরম লাগছে, সোয়েটার জ্যাকেট কিছু দরকার নেই। এবং বাচ্চারা এখানে এসে 3 গুণ এনজয় করে বড়দের থেকে। তো আমিও এনজয় করছি, রিলস বানাচ্ছি এখানে ওখানে, এদিকে সেদিকে, কখনো এই জামা পরে কখনো ওই জামা পরে, যেদিকে তাকাবো সেদিকেই কুইন। জীবন সবসময় আমার এভারগ্রিন। এই বরফে শুধু যদি বলি আমি এনজয় করছি, আমি রিল বানাচ্ছি তা নয়, আমাদের সাথে তো 58 জন এসেছেন, তার মধ্যে 2জনকে আমি পেয়েছি। তো এই হচ্ছে বিধানবাবু, আর ইনি বিধানবাবুর অনিন্দিতা। তো এনারা 2জন আর কি এসেছেন নদিয়া থেকে। তো এখন অবধি কীরকম ফিলিংস? অসাধারণ অসাধারণ, ভাষায় প্রকাশ করা যাবে না। আর আরও অসাধারণ হয়ে গেছে কৌশিক যাকে সঙ্গে পেয়েছি। এটা যে মানে এটা হচ্ছে কি এক্সপিরিয়েন্স, এটা আমি আবার মানে লুজিং মাই ওয়ার্ডস, মানে শব্দে বর্ণনা করা যাবে না সত্যি। ব্লগের লোকটা একই তো, একই রকম আরও মানে ব্লগে যতটা কাছের দেখেছি আরও বেশি কাছের এখানে সামনে মনে হচ্ছে। দারুণ লাগলো, দারুণ। মানে আগের দিনের দুঃখটা অনেকটা আমরা ভুলে গেছি, মানে খুব এনজয় করেছি। হ্যাঁ তাই নাকি? রিলস বানিয়েছে কত মেয়ে।
এত কাছ থেকে যে দেখছি এটাই না কত মানে আপনার ভালো লেগেছে? মানে আমাদের কাছে এটা একটা স্বপ্ন, চোখের সামনে আমরা এরকম দেখতে পাচ্ছি। ওপরটা গেছিলাম না, ওপরটা আরো সুন্দর। কোনো কথা হবে না, দারুণ লেগেছে, দারুণ। আমরা রাইডসটা দারুণ এনজয় করছি, যাওয়া আসা দারুণ দারুণ। আর বরফও ভালো পেয়েছি, দারুণ বরফ পেয়েছি, আমরা খেলেওছি, দারুণ, খুব এনজয় হয়েছে, খুব এনজয় হয়েছে। আজকে আমাদের সমস্ত টিম মেম্বার্স যারা ছিল সবাই মিলে কোঅপারেট করি এবং কৌশিকের কথা মতো আমরা ভোর 6টার সময় সবাই মিলে স্টার্ট করি। কিন্তু এখানে এসে সোনমার্গের যে প্রাকৃতিক সৌন্দর্য যারা দেখে আমরা সকলেই খুব অভিভূত এবং আমরা এখনও আশাবাদী যে আমাদের কালকে আমরা পেহেলগাঁও যাব। আমরা এখনও মনে মনে আশাবাদী আমরা আবার এরকমভাবে ভোরবেলা বেরিয়ে যদি সম্ভব হয় ডে আফটার টুমরো অর্থাৎ পরশু দিন আমরা গুলমার্গটা কমপ্লিট করতে পারবো এবং আমরা সম্পূর্ণ করবো আমাদের ট্রিপটাকে। বাঙালি কখনো তার আশাহত হয় না, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেই যায়, তাই তো? একদমই একদমই। আসলে সবার সব রকম এক্সপিরিয়েন্স আলাদা আলাদা হয়। এখানে আমি এসে এখানে অনেক ক্যাফেজ রয়েছে, সবার যে উপরে গিয়ে হুল্লা করতে হবে, রিল বানাতে হবে সেটা তো দরকার নেই। এখানে ক্যাফেতে বসে একটা হট চকলেট পাশে নিয়ে মেয়েকে নিয়ে ওটা একটা ভালো টাইম স্পেন্ড করা যায়। হয়তো সবার জন্য নয়, কিন্তু যাদের ওটা ভালো লাগবে তারা ওটাও এনজয় করবে। একদম। আমি তো কবে থেকেই চিন্তা করে আছি বরফে শাড়ি পরেই আমি ছবি তুলবো এবং হাওয়াটা যেন আমি পাই, তার সাথে হাওয়াও যেন থাকে, যাতে আমি আঁচল ওড়াতে পারি। সেই জন্য আমি আঁচলও উড়িয়েছি। সবাই জিজ্ঞেস করছে এখানে কেন শাড়ি পরে এসছো? আমার টার্গেটই ছিল যে বরফে আমি শাড়ি পরেই আসবো, আঁচলও ওড়াবো, রিলসও বানাবো। আমার টিমের ক্লাস 3-এ পড়া ছেলে, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে, গায়ের রং খুব সুন্দর। আমি ওর কাছে রং চেয়েছি, কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। আর আমাকে? তোমাকেও খুব ভালো লেগেছে। আমি কে? কৌশিক পাল। আমি কে হই? তোমার কে হই? আঙ্কেল। কৌশিক দাদা। দাদা। গুড। ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি না কাশ্মীরের বরফ? কাশ্মীরের বরফ তো অলওয়েজ আর দাদা বিরিয়ানি জায়গায় বিরিয়ানি। ব্যারাকপুরে বাড়ি তো? হ্যাঁ একদম, আমি তো মনে রেখেছি সব। কাকার শুধু গায়ের রং দেখুন, বরফের থেকেও সাদা কাকার গায়ের রং। তাও কাকি বলে কাকা নাকি আগে আরো ফর্সা ছিল, আরো ফর্সা ছিল। আরো ফর্সা ছিল। কেমন লাগলো কাকা এখানে এসে, সত্যি বলো? খুব সুন্দর, একদম ওকে। হানিমুন হানিমুন ফিল আসছে কি? ভীষণ ভালো লাগলো, আবার আসবো। স্লেজ গাড়িতে চেপেছেন? সব 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 অ্যাক্টিভিটি করেছেন, দিল খুশ হয়ে গেছে। একদম। রিলস বানিয়েছেন? একদম একদম। আজকে বরফ কেমন লাগলো? বরফ খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। বাইকে চড়েও খুব ভালো লেগেছে। একটু থ্রিলিং ছিল, ভয় লাগছিল একটু, একটু আমারও লাগছিল। বাচ্চা ছিল তো আমার সাথে, হ্যাঁ একটু ভয় লাগছিল, বাট সব ঠিকঠাকই গেছে। কারণ এখানে আরিফদাও খুব কোঅপারেট করেছে সবাইকে, খুবই ভালো। বয়স কোনো ম্যাটার করে না, তাই তো? বয়স যেমনই হোক আনন্দ করতে হবে একদম মন খুলে। খুব আনন্দ পেয়েছি। 20 মাস। এর বয়স 20 মাস, এখনো 2 বছর হয়নি। ছোট্ট বাচ্চাকে নিয়ে তো উপরে গিয়েছিলেন স্নো বাইক চেপে, কোনো কিছু প্রবলেম হয়েছে? একদম বর্ডার পর্যন্ত রাখতে হয়েছে, ব্যাস তাতেই না। হ্যাঁ, ওখান থেকে আবার স্লেজ গাড়ি করে গিয়েছিলেন? মানে স্লেজ গাড়িও করেছেন আবার স্নো বাইকও করেছেন, ওখান থেকে অনেকটা গিয়েছিলাম এবং ও খুব মজা করেছে খুব মজা করেছে। ওই বর্ডার পর্যন্ত। দারুণ দারুণ, মন প্রাণ জুড়িয়ে গেল। এখনো কিন্তু এনার্জি বাজিয়ে রাখতে হবে, কারণ এখনো কিন্তু পথ চলতে হবে আমাদের। কাল পরশু এখনো 2 দিন আছে, কিন্তু ঠিক আছে, শেষের দিকে মন খারাপ করবে আমি জানি, কিন্তু 2 দিন কিন্তু আনন্দ করে নিতে হবে একদম ফাটিয়ে। ঠিক আছে। বিরিয়ানি না বরফ? বরফ বরফ, বিরিয়ানি বিরিয়ানি, বরফ বরফ। কলকাতার জায়গায় বিরিয়ানি, হ্যাঁ, বরফের জায়গায় বরফ। আরো আমাদের বাকি আছে, আমাদের পেহেলগাম বাকি আছে, পেহেলগাম আমাদের বাকি গুলমার্গ আছে, হবে, গুলমার্গ সেই এক্সপেকটেশনও আছে। তো আমাদের আনন্দ এনার্জি ধরে রাখতে হবে, কারণ এখন আমাদের প্রচুর, এখন তো আমরা মোটামুটি 40% এনজয় করলাম, এখন 60% এনজয় করা আমাদের বাকি আছে। একদম। স্থানীয় সময় বেলা 3:38 শ্রীনগর থেকে আমরা 51 কিলোমিটার দূরে রয়েছি। এখানে একটা ধাবা রয়েছে, দিল্লি দরবার ধাবা। খাওয়া দাওয়া ভালো, আমি ভেতরে গিয়েছিলাম। এবার আমাদের এতগুলো গেস্ট আছে, আউটসাইড গেস্টও কিছু আছে, এবার বসার মতো জায়গা নেই। প্রথমে বসেছিলাম, তারপর দেখলাম যে 2-1 জন দাঁড়িয়ে আছে। এবার এটা খারাপ দেখায় যে আমি বসবো, আমি ট্যুর অর্গানাইজার হয়ে, সবাই দাঁড়িয়ে থাকবে, আমি খাবো সবার সামনে, কারণ সবারই খিদে পেয়েছে, মানুষ তো সবাই। থাক, আমরা উঠে চলে এলাম, বললাম সবাই বসে যাক, সবার খাওয়া শুরু হোক, আমরা পরে খাচ্ছি। তো এই বাইরে একটা এখানে ইয়ে রয়েছে, একটা ভাটির মতো রয়েছে, ওই রুটির ভাটি, লোকাল রুটি পাওয়া যায়। তো আমি বললাম যে এখান থেকে রুটি কিনি। তা আমি আর শুভাপাত এখানে রুটি খাচ্ছি। ততক্ষণে ফাঁকা হবে, তার ভেতরে গিয়ে খাবো। আর সেই সঙ্গে কলা, আর রমজান মাস চলছে, এখানে কলার দাম 10 টাকা। রেস্তোরাঁর ভেতরে আর আমাকে যেতে হয়নি, তবে খাওয়া দাওয়া শেষ করে যারা বাইরে এসেছিলেন, ওই 10 টাকা রুটির স্বাদ সবাইকে ইমপ্রেস করেছিল। সেই দিন বিকেলটা কেটেছিল সিন্ধ নদীর ধারে। অবশ্য তারও একটা কারণ ছিল। সময় বিকাল 5:07। আমরা শ্রীনগর যাচ্ছিলাম। তো আমাদের গ্রুপে কয়েকজন বলছিল যে আমরা ক্ষীর ভবানী মন্দির দেখতে যাব। যেখান থেকে এই লে শ্রীনগর হাইওয়ে থেকে শ্রীনগর যাওয়ার একটা বাইপাস ভাগ হয়ে যাচ্ছে,
ওই রাস্তাটা এখন বন্ধ, মানে ক্ষীর ভবানী মন্দির যাওয়ার রাস্তা বন্ধ। তো ওখানে পুলিশ রয়েছে, বললো না এখন কাউকে এন্ট্রি করতে দেবো না আমরা। তো বাধ্য হয়ে আমরা এই সিন নদীর ব্রিজ পার করে, এই যেটা হচ্ছে সিন নদীর ব্রিজ, এইটা পার করে এখানে ছোটো পার্ক মতো আছে, রেস্টুরেন্ট আছে, এখানে এসে দাঁড়ালাম। তো এখানে এসে দাঁড়ানোর পর মানুষজন আর কি একটু আগে বরফে আনন্দ করছিল, এখন নদীর জল আনন্দ করছে। ওর বয়স 15 মাস, মানে এখানে 15 মাস 18 মাস সব বাচ্চারাই আছে। এবারে টুপিটা আমার পছন্দ হয়েছে, এটা আমি নিয়ে নিই। আমার হবে টুপিটা, আমার হবে, আমাকে দিয়ে দাও। দেখো আমার ঠান্ডা লাগছে, টুপিটা আমাকে দাও প্লিজ, দাও প্লিজ। দিয়েও দিচ্ছে, কত সুন্দর। ও বরফে গিয়েছিল স্কোপুরে? হ্যাঁ, পুরো এনজয় করেছে। পুরো এনজয় করেছো। আবার কালকে এনজয় করতে হবে, কালকে হোলি খেলতে হবে। ছোট্ট ছোট্ট আঙুল। টাটা বাই বাই করো। টাটা, আবার দেখা হবে সন্ধ্যাবেলায়। আমাদের টিমে রয়েছে শীর্ষ হচ্ছে রূপম ইসলামের জুনিয়র ভার্সন। অ্যাসিড ছোড়ো মুখে। কি ভাল লাগছে, নদী না বরফ? বরফ। তুই নদীতে নামবি নাকি একটু? না পুপে, আর একটু বড় হলে কিন্তু নদীতে নামতে হবে, এখানে গিয়ে সেলফি তুলতে হবে। এখন তুমি যা দেখছো সব ভুলে যাবে আমি জানি, কিন্তু যখন তুমি অনেক বড় হয়ে যাবে, যখন তুমি একা একা কথা বলতে পারবে, খেতে পারবে, ঘুরতে পারবে, তখন তুমি নদীর ধারে এসে ফোন নিয়ে সেলফি তুলবে। তখন তোমার পিঠে একটা খুব সুন্দর ছোট্ট ব্যাগ থাকবে। বড় হয়ে যাওয়ার পর মিমির কাবলিওয়ালাকে আর মনে ছিল না। পুপের আদৌ কি আমাকে মনে থাকবে? সেদিন ছিল পূর্ণিমা, চাঁদের আলোয় আলোকিত শ্রীনগর শহর। মনে পড়ল সেই ছোট্টবেলার কথা, যখন আজকের দিনে আমরা বন্ধুরা মিলে পাড়ায় ন্যাড়াপোড়া করতাম। আজ আমাদের গল্পের তৃতীয় রাত। ডিনারের আয়োজনও ছিল বাঙালিয়ানার ছাপ। ফিরে এসে আমি অবশ্য নিজের ঘরে গিয়ে ভিডিও এডিটের কাজেই ব্যস্ত হয়ে যাই, বাকিরা নৈশভোজে। ये हमारा है वेज क्लियर सूप, ये है आलू चोखा, ये है हमारा राइस प्लेन राइस, और ये है हमारा दाल मसूर, और ये है मिक्स वेज टमाटो पनीर है, और ये हमारा एग करी है, और ये है कढ़ाई चिकन, और हमारी चटनी, तंदूरी रोटी, पापड़, ग्रीन सैलेड, ग्रीन चटनी, दही। মনে যেন ঘরে বসে আলু সেদ্ধ ডাল ভাত খাচ্ছে, মানে বেস্ট খাবার বাঙালিদের। তোমার কেমন লাগছে? আমার তো দারুণ, খুব ভালো লাগছে। মায়ের দাঁতে একটু প্রবলেম, বাট মাও খুব এনজয় করছে খাবার দাবার। ভালো খেয়েছি, ডাল আলু সেদ্ধর জন্য আরো ভালো লেগেছে। বাড়ির খাবার পুরো আজ। আর পনিরটা খুব ভালো হয়েছে, স্পেশালি কেন কি পনিরটা আমার খুব ফেভারিট। আজকে 3rd ডে, খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে। প্রতিদিন নতুন মেনিউ, মানে কোনো কিছুতে কোনো কমতি নেই। টেস্ট খুবই বাঙালি মতো একদম, আমরা সবাইকে হ্যাপি। জানি না আমার কিভাবে কাটছে দিন কিংবা কিভাবে কাটছে রাত পোহালে কাল সবাইকে বলবো হচ্ছে সুপ্রভাত। 6টা 6:30 দিকে ঢুকেছি এখানে সন্ধ্যাবেলায়, তারপরে কাজ নিয়ে বসেছি, কাজ টাজ করে এখন কটা বাজে, এখন হচ্ছে 10টা 11। আমাদের গ্রুপের অলমোস্ট সবার খাওয়া শেষ, কয়েকজন এখন খাওয়া দাওয়া করছে। তো আজকে খাবার দাবার কী আছে তো দেখিয়ে নিয়েছেন আপনারা কী কী আইটেম আছে। বাট আমার খাওয়ার শুরু হচ্ছে আজকে এই যে গাজর নিয়ে নিয়েছি, আমার এটা সবচেয়ে বেশি পছন্দ হয়। আর সেই সাথে আর্য মাঝে হচ্ছে ডাল খিচুড়িটার মধ্যে বেশ গাজর টাজর সব কিছু দিয়েছে, একটু জিরেও দিয়েছে, হলুদও দিয়েছে, লঙ্কা টঙ্কাও সব কিছু আছে, সব মিলিয়ে যাকে বলে একদম ফাটাফাটি বাঙালি একটা ব্যাপার স্যাপার। খাওয়ার টেবিলে শুধু আমি নেই, খাওয়ার টেবিলে আরেকজন আছেন আমাদের মালদা থেকে জুলি ম্যাডাম, আমার ফেসবুকের বন্ধু, বহুদিন ধরে ফেসবুকে আমার সঙ্গে যুক্ত এবং সে সাথে আমার খুব ভালো দর্শক। নেক্সট টাইম কিন্তু কাশ্মীর আসতে হবে। কি আসি আর না আছে, আপনি কিন্তু অবশ্যই আসবেন। আজকে আমাদের এই দাদা একটু অসুস্থ হয়ে গেছিলো, একটু মানে খাওয়া দাওয়া নিয়ে প্রবলেম হয়েছিল, আজকে যেতে পারিনি সোনমার্গ। তো আজকে আমি তাকে দিয়েছিলাম হচ্ছে 1 প্যাকেট মুড়ি, বললো মুড়ি খেয়ে আমি সুস্থ হয়ে গেছি। মানে যে ব্লগটা আমি দেখেছিলাম, মানে কেনিয়ার যাওয়ার সময় হ্যাঁ ট্রেনের ব্লগটা দারুণ রেখেছিল, যে পাশে বসা মহিলা তার সাথে আলাপ করে কৌশিকদা মুড়ি খাওয়ালো তাকে। তো বেশ ভালো লেগেছিল ব্যাপারটা। তো ইন্টারেস্টিংলি আজকে আমি সেই মুড়ি আর কি এখানে বসে খেলাম। আর আপনি কিন্তু এই ট্রিপে স্পেশাল, কারণ আপনি কিন্তু এই ট্রিপের প্রথম বুকিং করেছিলেন। কাশ্মীরে কাটিয়েছিলাম আরও 2 রাত। সময় কিংবা প্রকৃতি আমার কাছ থেকে নিয়েছিল সব থেকে বড় পরীক্ষা। ধৈর্য, সাহস কিংবা সহনশীলতায় সফলতা আদৌ কি এসেছিল? সেই গল্প শেয়ার করব পরবর্তী এবং শেষ পর্বে। আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন আপনারা আর টিম 58।